বিদেশিদের টানতে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল পদ্মা সেতু ও মেট্রো রেল তৈরিতে। মেগা প্রকল্পের মান নিয়ে প্রশ্ন, শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞ। স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতে পারতাছি না। টাকা বেচছে 1 লাখ টাকা আনছে, টাকা আছে মাত্র 10,000। অভিযোগে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত। গ্রামে সেবা না পেয়ে ঢাকায় এলেও মেলে না চিকিৎসা। ভোগান্তির সঙ্গে বেড়ে যায় খরচ। পরিকল্পনা ও জনবল সংকটকে দুষছেন সংশ্লিষ্টরা। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত রাফা। গাজায় বোমা বর্ষণে নিহত বহু মানুষ। পাল্টা রকেট হামলা হামাসের। ফিলিস্তিনিদের সমর্থনে আজ বিশ্বজুড়ে অবরোধের ডাক। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিন ব্যাপী সম্মেলনে বিশ্বব্যাংক, আইএলও এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে, যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ব্যাংককে ধসে পড়া নির্মাণাধীন বহুতল ভবনের কন্ট্রাক্ট পেয়েছিল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি ও চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ। তাদের বিরুদ্ধে উঠেছে মানহীন কাজ করার অভিযোগ, যা খতিয়ে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত কোম্পানি দুটি বাংলাদেশের মেট্রো রেল ও পদ্মা সেতু তৈরিতে যুক্ত। তাই প্রশ্ন উঠছে, ভূমিকম্পে দেশের মেগা প্রকল্প টিকবে তো? সেই শঙ্কা না দেখলেও সতর্কতা হিসেবে মান যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। গেল 28 মার্চ ভূমিকম্পে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় ব্যাংককের 33 তলা এই ভবন। থাই প্রাদেশিক নিরীক্ষা অফিসের জন্য নির্মাণাধীন ভবনটির দায়িত্বভার ছিল চায়নার রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ এবং ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানির উপর। এরই মধ্যে অভিযোগ উঠেছে নির্মাণে ব্যবহৃত পণ্যের মান নিয়ে, যা তদন্ত করে দেখছে থাই কর্তৃপক্ষ। অভিযুক্ত 2 প্রতিষ্ঠান কাজ করেছে বাংলাদেশের মেগা প্রকল্পেও। পদ্মা সেতু নির্মাণে যুক্ত ছিল চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপের প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর মেট্রো রেলের সঙ্গে যুক্ত আরেক অভিযুক্ত প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। এর আগেও এমন অনেক প্রকল্পে বিদেশি নির্ভরতার মাসুল গুনেছে বাংলাদেশ। সে শঙ্কা মাথায় রেখে মেগা প্রকল্পগুলোতে অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন এই ভূমিকম্প বিশারদ। কলাম কিন্তু যত শুরু হবে, হাই হবে, তত তার কিন্তু স্টেবিলিটির একটা প্রশ্ন আসে, কিন্তু যে এটা স্টেবল হবে কিনা, স্পেশালি আর্থকুয়েকের জন্য। যমুনা ব্রিজও কিন্তু ডিজাইন ফল ছিল। অন্য মেগা প্রকল্পে যে ডিজাইন ফল নাই, সেটাই আমি কি করে জানি। তবে ভূমিকম্পে দেশের বড় বড় অবকাঠামোর ক্ষতির খুব একটা শঙ্কা দেখছেন না বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করা বুয়েটের এই অধ্যাপক। তার মতে বৈদেশিক দাতা সংস্থা এবং দেশীয় বিশেষজ্ঞদের তদারকি থাকায় কাজের মান নিয়ে প্রশ্ন নেই। একটা প্রকল্পের কাজ করার যোগ্যতা আছে কিনা, সেই যোগ্যতাটা আগে সুনিশ্চিত করা হয়। শর্টলিস্ট করার পরে সাধারণত তাদের থেকে যে সর্বনিম্ন দরদাতা তাদেরকে কাজটা দেওয়া হয়। কাজে এই ঠিকাদারদের যোগ্যতা নিয়ে আমার মনে হয়
এই বড় বড় প্রজেক্টগুলোতে খুব একটা মানে আপত্তির কিছু আছে। তবে প্রাইভেট সেক্টরে যে সমস্ত স্থাপনাগুলো হচ্ছে, স্পেশালি সুউচ্চ ভবন যেগুলো হচ্ছে, এইগুলোর মধ্যে সবগুলো ভবনই যে ভূমিকম্প সহনীয়ভাবে যথাযথভাবে ডিজাইন করা হয়েছে বা নির্মাণ হয়েছে কিনা এটা হয়তো দেখবার অবকাশ আছে। বাংলাদেশে বছরে ৩৫টি মৃদু ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা মনে হলেও একে বড় ধরনের ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবেও দেখছেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেশে চিকিৎসায় একমাত্র ভরসা হাতে গোনা কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তবে গুরুতর অনেক রোগেরই চিকিৎসা হয় না ঢাকার বাইরে, তাই অনেকটা বাধ্য হয়েই সারা দেশ থেকে রাজধানীতে ছুটে আসেন সেবা প্রত্যাশীরা। এতে ভোগান্তি যেমন বাড়ে তেমনই বাড়ে ব্যয়ও। বিশেষজ্ঞরা বলছেন, মফস্বলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে খরচ কমানো কঠিন। সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন ও নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশের স্বাস্থ্য সেবা নিয়ে রৌনক নিয়ন্তার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহিন। অতবার ওটি পরে অতবার টলি দেওয়ার নেই, যেন অতবার 200 টাকা দেওয়া লাগে। ডাক্তারের টাকা ছাড়া কোনো ওষুধও দেয় না। পরে শিশুদের দাম মারা গেছে। এটা এখন আর সরকারি হাসপাতাল নাই। টাকা ছাড়া নড়েন না কেউ। সরকারি হাসপাতালে এমন অভিযোগ নিত্যদিনের। হাসপাতালে সেবা নিতে হলে পড়তে হবে দালালের খপ্পরে, গুনতে হবে বাড়তি টাকা। তোমার স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতেও পারতাছি না। অপারেশন করবো 80,000 টাকা, এত টাকা পাবো কই আমরা? এক কাটা জায়গা বেচছে 1 লাখ টাকা আনছে, টাকা আছে মাত্র 10,000। অ্যাম্বুলেন্স, ট্রলি বাণিজ্য থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে নিঃস্ব রোগীর স্বজনরা। রুগী যখন মনে করেন 50টা ঢোকে, তখন ট্রলিগুলো কই পাবো? আমি রুগীকে বাঁচাবো না এদের সাথে আমি দরদাম করবো অ্যাম্বুলেন্সওয়ালাদের সাথে? এ যেন গরিবের জন্য মরার উপর খানার খা। এরপরও কিছুই করার নেই। নিয়তির নির্মমতায় বন্দী চিকিৎসা সেবা। 27 তারিখের মধ্যে 3টা ওটি ডাকছে আমাগো, দাঁড়া করে রাখি আমাগরে ভাড়ায় দিছে। আমাগো ওটি হইব না। আমি ওনার নিয়ে ভিতরে দিয়ে গেছি, দেখি কি ওদের সুতো দিয়ে ওরা সিলি করে লেছে, আর আমার যে ওষুধ আমার যে সুই তারা আলাদা করে ভাগাভাগি করতেছে, ওইটা আবার বাইরে তারা বিক্রি করে নেব। ভোগান্তির গল্প আছে আরো। দিনের পর দিন নানা অজুহাতে থমকে থাকে চিকিৎসা। দায়িত্বরতদের অবহেলা আর দুর্ব্যবহারও সইতে হয় নীরবে। উনি যে সমস্ত ব্যবহার করেছে, যান যার কাছে নালিশ করে, উনি এখানে প্রেসিডেন্ট হয়েছে, সে স্বীকার করে না কেন? আমি স্বীকার করব না, তো বস্তিস্ত উঠে আইছে আমরা। খালি মোবাইল টিপা আমি বলছি ম্যাম বুকটা করে একটু দেখেন। হ্যাঁ বলতেছে যে না এখন না, তুমি যাও, স্যার শেষ হোক। পরে শেষ হতে মারা গেছে। কুষ্টিয়া থেকে পরীক্ষা নিরীক্ষা করাছে, ওখানে সিল মারা আছে, সরকারি সিল। কাগজপাতিগুলো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এনারা আমাকে বললো যে তোমার বাবার বি পজিটিভ ব্লাড আমরা পরীক্ষা করছি, এ পজিটিভ। তো এরা কি করে আমাকে এই পজিটিভ ব্লাড ধরাই দিল। ডাক্তারের লোক কথা বলা যায় না, আমার লাগে বেশি কথা বলবেন না। তা তোমরা সরকারি বেতন খাও। ভুক্তভোগীদের অভিযোগ, কমিশন বাণিজ্যের কারণে অনেক সময় পাঠানো হয় বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে ব্যয় বহনের সামর্থ্য আছে কজনের? এজেন্সি যে যারা ডিউটিরত অবস্থা, এরা যারাই আসে ওনাদেরকে বলে মিশিং আজকে 15-20 দিন পর্যন্ত ওয়েস্টেজ অবস্থা আছে। এরা ইচ্ছা করলে একটা রোগীকে সুস্থ করতে পারে, এরা না করে আমাদেরকে বলে যে বড় বড় প্রাইভেট ডাক্তার। এখান তো সবাই তো উচ্চ ফ্যামিলির না, কোনো ডাক্তার এবং নার্সে সুচিকিৎসা দিচ্ছে না। চিকিৎসা কার্যক্রমে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাব ও দক্ষ জনবল সংকটকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পরিকল্পনা তৈরি হয়নি। এদেশের মানুষের সংখ্যা অনুপাতে কতজন চিকিৎসক, কতজন নার্স, কতজন টেকনোলজিস্ট দরকার, সেই অনুপাতে দক্ষ জনশক্তি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তৈরি করা হয়নি। পূর্ণাঙ্গ পরিকল্পনা, সেই অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে তারও একটি ধাপে ধাপে নকশা, পথনকশা এবং মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রটি উন্নয়নের জন্য কিভাবে নিয়ে যাবে সেই ব্যাপারটি নির্দিষ্ট হওয়া দরকার। বরাবরের মতো চলতি বাজেটেও স্বাস্থ্য খাতকে দেয়া হয়নি গুরুত্ব। চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের 4%-ও কম। যদি শহরে চিকিৎসা সেবার এই অবস্থা হয়, তাহলে গ্রামের অবস্থা কেমন? দেশের স্বাস্থ্য খাত নিয়ে এই যে এত অভিযোগ, সবখানে অনিয়ম, হয়রানি, তারপরও কেন পাল্টাচ্ছে না এই চিত্র? কে দেবে এমন প্রশ্নের উত্তর? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। হায়দার,
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে লেপ্তশুকের দোকানের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় আজ ভোরবেলায় ফায়ার সার্ভিস একজনের মরদেহ ঢাকা মেডিকেলে নিয়ে এসেছে। তা প্রথমে অজ্ঞাতনামা হিসেবে ছিল, পরবর্তীতে সেই দোকান মালিক মূলত তার পরিচয় শনাক্ত করেছে। আমরা কিছুক্ষণ আগে তার সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে নিহতের নাম আমিন উদ্দিন, তার বয়স 70 বছর। তিনি লেপ্তশুকের যে দোকানটিতে আগুন লেগেছে তার পাশেই রিয়েল উড নামে একটি ফার্নিচারের দোকান, সেই দোকানের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অন্তত 18 জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে তাদেরকে মূলত ঢাকা মেডিকেলে এবং পাশের পাশের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের মধ্যে 13 জনকে মূলত ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিট সেখানে ভর্তি রেখেছে। চিকিৎসকদের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছেন যে 13 জনের মধ্যে একজনের হাতে মূলত দগ্ধ হয়েছে, এছাড়া বাকি সবারই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অবস্থা গুরুতর, তবে আশঙ্কামুক্ত রয়েছে। কিছুক্ষণ পর মূলত চিকিৎসকরা তাদের বিষয়ে আমাদেরকে ব্রিফ করবেন। তবে এখন পর্যন্ত চিকিৎসক বলছেন যে তাদের অবস্থা সবার অবস্থায় আশঙ্কামুক্ত। এছাড়া 13 জনকে ভর্তি দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলে যে মরদেহটি রাখা হয়েছে আমিন উদ্দিন নামে, তার পরিবার সম্পর্কে আমরা জানতে পেরেছি তার বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তিনি মূলত 3 বছর যাবৎ এই নাজিমউদ্দিন রোডের যে রিয়েল উড নামে ফার্নিচার দোকান, সেই দোকানের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকালকেই তিনি ঈদের ছুটি শেষে এই কর্মস্থলে যোগ দেন এবং সেই যেই দোকানটিতে তিনি ছিলেন সেটি মূলত নিচতলা এবং দোতলায়, যেখানে একটি লেপ্তশুকের দোকান ছিল, সেই দোকান থেকে আগুন লাগার পর মূলত তারা এই ফার্নিচারের দোকানে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় যখন তারা টের পায় যে পাশে দোকান আগুন লেগেছে, মূলত সেই ধোঁয়ায় তারা আচ্ছন্ন হয়ে পড়ে। তবে তারা অন্ধকারের কারণে সেই ফার্নিচারের দোকানের শাটার খুলে বের হতে পারেনি। পরবর্তী সেখানকার বাথরুমে আশ্রয় নেয়। সেখান থেকে মূলত পরবর্তী ফায়ার সার্ভিস একজনের মরদেহ উদ্ধার করে এবং বাকি এক কর্মচারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পরবর্তী হাসপাতালে নিয়ে আসে। তো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের যে আগুনের ঘটনা, সেই ঘটনায় এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হায়দার আলী। ঈদের ছুটি শেষে আজও রাজধানীতে ফিরছে মানুষ। নগরবাসীর ঘরে ফেরার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, ঈদের দীর্ঘ ছুটিতে দীর্ঘ নীরবতা কাটিয়ে কর্মচঞ্চলতা ফিরেছে রাজধানীতে। একই সঙ্গে ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষেরা ফিরতে শুরু করেছে রাজধানীতে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা আজকে সকাল থেকেই দেখেছি যে আসলে ভোরের দিকে অধিক পরিমাণ যাত্রী চাপ ছিল, যাত্রীদের আসার একটি ব্যাপক পরিমাণ চাপ লক্ষ্য করেছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যাত্রীদের আধিক্য কিছুটা কমেছে। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, বেশ কয়েকদিন হলে আসলে যারা ঈদে যারা ছুটিতে গিয়েছিলেন, তারা কর্মব্যস্ত মানুষ যারা রাজধানীতে ফিরছেন, তাদের ঢাকায় ফেরার চাপ বাড়ছিল। কিন্তু এখন একেবারেই গতকাল থেকে পুরো দমে সকল প্রতিষ্ঠান খুলে গেছে, যার কারণে আসলে যারা কর্মব্যস্ত মানুষ রয়েছেন তারা ইতিমধ্যেই আসলে কাজে ফিরতে শুরু করেছেন। এখন একেবারেই শেষ পর্যায়ের যে ঘরে ফেরা মানুষেরা যারা রাজধানীতে ফিরে আসছেন, যে নগরবাসী, তাদের চাপ আমরা দেখছি। তো আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা অত্যাধিক পরিমাণ যাত্রীর উপস্থিতি লক্ষ্য করছিলাম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে সেই যাত্রীদের উপস্থিতি খানিকটা কমেছে বলে আমরা দেখতে পেয়েছি। এবং আপনারা দেখছেন কিছুক্ষণ আগে একটি ট্রেন এখানে এসেছে এবং সেখান থেকে আসলে যাত্রীরা, রাজধানীমুখী যাত্রী যারা রয়েছেন, তারা প্ল্যাটফর্মে প্রবেশ করছেন। তো এছাড়াও আমরা রেলওয়ে স্টেশনে যারা যাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন যে অতীতের মতো কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা আসলে এবারের ঈদ যাত্রায় ঘরে ফিরতে পারছেন। এবং সকাল থেকে যে কয়টি ট্রেনকে আমরা আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনে যতগুলো ট্রেন আসতে দেখেছি, কোনোটিতেই আসলে ছাদে কোনো যাত্রী এবং বাড়তি কোনো যাত্রী চাপ লক্ষ্য করা যায়নি। তো এই ছিল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়, সালিসি বাণিজ্য, চর দখলের চেষ্টা, চাঁদাবাজি সহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে বরিশালের হিজলা উপজেলার বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে। দলের সিনিয়র নেতারা বলছেন, রাজনৈতিক পরিচয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে একটি মহল। তবে দল থেকে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা নেতারা। হাইকমান্ডের উদ্ধৃতি দিয়ে তাদের হুঁশিয়ারি, ব্যক্তির দায় দল নেবে না। সুমন হাসানের তোলা ছবিতে বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। সেনা সদস্যকে অপহরণ ও মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে হিজলা উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সহ ৮ নেতাকর্মীকে গত ২৭ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে ৩ মাসের জন্য স্থগিত করা হয়। পাশাপাশি দলের হাইকমান্ড থেকে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হিজলা নদী চরাঞ্চল মূলত টাকার খনি হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। এখানে বরাবরই চোখ থাকে ক্ষমতাসীনদের। বিএনপির স্থানীয় নেতা ও ভুক্তভোগীদের অভিযোগ, ৫ আগস্টের পর উপজেলা বিএনপি এখন ৩ ভাগে বিভক্ত। উপজেলা বিএনপির আহ্বায়ক গফফার তালুকদার, সদ্য পদ স্থগিত হওয়া সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ মনির ও যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরি আলাদাভাবে এখন প্রচণ্ড দাপুটে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষকে মামলার ভয়, সালিসি বাণিজ্য, এমনকি অন্য উপজেলার চর দখল চেষ্টা, চাঁদাবাজি সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দেওয়ান মনির হোসেন বিএনপির সদস্য সচিব উপস্থিত হয়ে কিন্তু এর লোকজন, একটা গ্রুপ আছে, কোথায় বিপি জমি আছে, কোথায় খাস জমি আছে, এগুলো তদন্ত করে বেড়ায় এগুলো এগুলো জবরদখল। আমার বাড়িতে ৬০-৭০ জন লোক আইন না ওই আমার জায়গা দখল। আমরা এত বছর বকদল করে খাইছি, নাম খারিজ করছি না, খাজনা টাজনা সবকিছু আমাদের নামে দেওয়া, আমরা বকদল করছি। কিছুদিন ধরে নিচে কিছু লোকজন আয়া বকদল করার জন্য তারাই আমাদের গাছগাছা, বাড়িঘর, সম্পদ সবকিছু তারা দাবি করে তারা খাইতে চাইতেছে। লুটপাট, বালুমহল দখল, খাস জমি দখল, বিপি জমি নিজের নামে করে নেওয়া সহ আমাদের নেতারা দলের সুনাম ক্ষুণ্ণ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তবে নিজেকে নির্দোষ দাবি করে একে অপরের উপর দায় চাপান অভিযুক্তরা। দেওয়ান মনির হোসেন সদস্য সচিব, তার নেতৃত্বে ধরেন তার কিছু লোকজন এবং নব্য কিছু আওয়ামী লীগ সে জোগাড় করিয়া জমি দখল করছে, টেন্ডারবাজি করছে। আমি এটা করছিলাম না, এখনো নাই। আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, তারা টাকা দিয়ে কিছু লোকজন এই মাঠে ছাড়িয়ে দিচ্ছে। তারা আমাদের ভিতরে ঢুকিয়া কিছু এই বদনামটা ছড়ানোর জন্য কিছু কাজও করে। এদিকে জেলা বিএনপি নেতারা এসব অভিযোগ জানেন, জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা চলছে বলে উল্লেখ করেন। আর বিভাগের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো দলের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না তারা। আমি শুনেছি, আমি নিজেও পর্যবেক্ষণ এবং আমি এলাকায় গিয়েছি এবং সেগুলো সম্বন্ধে দেখেছি, কিছু কিছু অভিযোগ পাওয়া গেছে, কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের আমরা সরাসরি মোকাবেলা করতে পারি নাই এবং কিছু কিছু অভিযোগের আমরা শাস্তিও করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার অনুরোধ করছে, আমাদের দল কোনো দায় আমরা নিব না। যদি কেউ সংগঠনের নীতিমালা, আদর্শ, শৃঙ্খলা যদি কোনো কাজ করে এবং দলের কাছে যদি এটা প্রমাণিত হয়, তাহলে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গত ৬ মাসে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল বিভাগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তাধীন রয়েছে আরও অর্ধশত অভিযোগ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময়ে বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। রাতে কিংবা দিনে এখন ২৪ ঘন্টায় মশার উৎপাতে অতিষ্ঠ বাসিন্দারা। তবে নগর ও পৌর কর্তৃপক্ষের দাবি, মশক নিধনে তাদের কার্যক্রম আগের চেয়ে বেশি। অপূর্ব অপুর রিপোর্টে বিস্তারিত। এসএসসি পরীক্ষার বাকি মাত্র 2 দিন। ভর দুপুরে মশারি টাঙিয়ে পড়তে হচ্ছে, কারণ মশার উপদ্রবে নাজেহাল হতে হয়। বরিশাল শহরের শীতলাখোলা এলাকায় এক কলেজ শিক্ষকের বাসায় এমন দৈন্যদশা। যেভাবে মশা বৃদ্ধি পাচ্ছে সেইভাবেই তার গরম, এক প্রকার অসহনীয় একটা যন্ত্রণার ভিতরে আছি। এই মশার কারণে আমি দিনেও পড়তে পারতেছি না, রাতেও পড়তে পারতেছি না। জায়গায় জায়গায় পানি জমে থাকে এবং মশার উপদ্রবটা বেশি বৃদ্ধি পায়। নগরবাসী অতিষ্ঠ মশার উৎপাতে। সিটি কর্পোরেশনের পাশাপাশি কেউ নিজ উদ্যোগে, আবার রাজনৈতিক দলের নেতাকর্মীরাও মশক নিধনে উদ্যোগী হচ্ছেন, কিন্তু কিছুতেই কমছে না মশা। মশার উপদ্রব যদি বলতে হয় আপনাকে, তাইলে সর্বপ্রথম আমার শরীরটা দেখেন। এই যে ক্যামেরাটা একটু নিচে ধরেন, নিচে এই যে। এখন এই মশা নিধনের জন্য যদি আশু কোনো প্রক্রিয়া অবলম্বন না করা হয়,
তাহলে এর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলে আমি মনে করি। মশার উপদ্রব বরগুনা শহরেও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও মশা নিধনে কোনো ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ। পৌরসভার খাল আর ড্রেন যেন মশাদের আবাসস্থল। কোটি কোটি মশা, সন্ধ্যার পর এতে দেখা যায় শুধু মশার মশা। এডিস মশার যে প্রবণতা সেটাও ইদানিং বেড়ে যাচ্ছে। ঝালকাঠিতে মশার কয়েল কিংবা ইলেকট্রিক ব্যাট কোনো কিছুতেই মিলছে না মুক্তি। পৌর এলাকায় দুর্বল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে গ্রামের তুলনায় শহরে মশার আক্রমণ বেড়ে গেছে। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঝালকাঠি আছি। আমাদের এই এলাকার মানুষ বাঁচবে না বলেই মনে হচ্ছে। পটুয়াখালী পৌরসভার 9টি ওয়ার্ডের ড্রেন ও বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার বড় বড় স্তূপ, সময় মতো সেগুলো না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা থেকে যে ওষুধ ছিটানো হচ্ছে তা মশা নিধনের জন্য কার্যকর নয়। মশা মাছি করব শেষ, নূতন করে গর্ব দেশ, এই স্লোগানটি ছোটকাল থেকে আমরা শুনে আসছি, কিন্তু বাস্তবতার রূপ দেখি না। পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি, পাশাপাশি মশার ওষুধ এটা নিয়মিত কাজ পৌরসভার, এটা ছিটিয়ে যাবে। এদিকে স্বাস্থ্য দপ্তর বলছে মশক নিধনে সমন্বিত উদ্যোগ না নিলে চলতি মৌসুমে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। মশা যাতে তৈরি না হতে পারে, যাতে আমাদের সব জায়গাগুলো পরিষ্কার থাকে, সবার জায়গা থেকে ঘরের জায়গা, আশেপাশের জায়গা পরিষ্কার রাখতে হবে। গত বছর বরিশাল জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয় প্রায় 2500 মানুষ। এর মধ্যে কেবল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি থাকা অবস্থায় মৃত্যু হয় 45 জনের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বঙ্গোপসাগরে 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা কমিয়ে 58 দিন নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়সীমা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত মনে করছেন মৎস্য গবেষকরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য ভারত ও বাংলাদেশ সরকার প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। বাংলাদেশের জলসীমায় এই নিষেধাজ্ঞা থাকে 20 মে থেকে 23 জুলাই 65 দিন, আর ভারতের জলসীমায় তা থাকে 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন। তবে জেলেদের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশের নিষেধাজ্ঞার সুযোগে প্রায় 39 দিন ভারতীয় জেলেরা দেদারছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এতে দেশের লাখ লাখ জেলে ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করত তাও ব্যাহত হতো। তাই জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস ও সময়সীমা কমিয়ে আনার দাবি করে আসছিলেন। তাদের এ দাবিকে আমলে নিয়ে সম্প্রতি বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় 65 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে সরকার। এতে সময়সীমা 8 দিন কমিয়ে 58 দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়েছে। আশা করি জেলেরা এই সময়সীমায় তারা মেনে চলবেন এবং তারা বিকল্প কর্মসংস্থানে মনোযোগ দিবেন। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। কিছুদিন আগে যদি নামতে পারি 2-4টা মাছ ধরে আমরা খাইতে পারবো, আমাদের ফ্যামিলি চালাইতে পারবে। আগে দিছে 65 দিন, এখন দিছে 58 দিন। হ্যাঁ, ভারত আর বাংলাদেশে একইভাবে অবরোধ দিছে। এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মৎস্য গবেষকরা বলছেন, আগে সরকার যে উদ্দেশ্যে এই নিষেধাজ্ঞা দিত তা দুই দেশের সঙ্গে সামঞ্জস্য না থাকায় প্রতিবেশী দেশকে লাভবান করত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ। অবরোধের যে সুফল, এই সুফলটা বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি, এবং এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করে সরকারের প্রজ্ঞাপনে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায়ও। তবে ভারতের দুদিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সকালের সময় আরও থাকছে। সম্ভাবনা থাকলেও পিছিয়ে বরগুনার হরিণঘাটা পর্যটন কেন্দ্র, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তার ঘাটতি। ঈদের ছুটিতে কক্সবাজারে 600 কোটি টাকার বাণিজ্য। খানাখন্দে ভরা পিরোজপুরের নাজিরপুর শ্রীরামকাঠি আঞ্চলিক সড়ক পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। প্রায়ই এই রাস্তা ব্যবহারে সুস্থ মানুষও হয়ে পড়ছেন অসুস্থ। অভিযোগ রয়েছে, রাস্তার কাজ পুরোপুরি না করেই ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদার হাতিয়ে নিয়েছে টাকা। জিয়াউল হকের তথ্য ও ছবিতে রিপোর্ট।
বড় বড় গর্ত আর ধুলোর ঝড় উড়িয়ে গন্তব্যের দিকে বিভিন্ন ধরনের যানবাহন খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে নাজেহাল অবস্থা। পিরোজপুর সদর থেকে রায়েরকাঠি হয়ে ব্যবসায়ী এলাকা শ্রীরামকাঠি পর্যন্ত ৮ কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। দীর্ঘদিন মেরামত না করায় বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল সম্পূর্ণ কাজ শেষ না করেই উঠিয়ে নেয় টাকা। এ ব্যাপারে এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। গাড়ি যায় তাহলে কোনো একটা মানুষ যে সাইডে দাঁড়াবে এরকম কোনো পজিশন থাকে না। রুগী নিতে গেলে সে মেডিকেলে নিতে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পিচ তো নেই, খোয়াও নেই, বালুও নেই, শুধু আছে ধুলা আর ধুলা। অবশ্য সড়ক সংস্কারেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান জেলা প্রশাসক। রাস্তাগুলো কিভাবে আবার সংস্কারের আওতায় আসবে, মেরামত করা যাবে এবং নতুন রাস্তা তৈরি হবে, এই বিষয়ে সরকারের নজরে আনা হয়েছে। পিরোজপুর সদর উপজেলায় ৭০০ কিলোমিটার পাকা ও আধা পাকা সড়ক রয়েছে। এর মধ্যে ৪০০ কিলোমিটার রাস্তাই চলাচল অনুপযোগী। সময় সংবাদ, পিরোজপুর। নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনার ডেঞ্জার জোনে চলছে নৌকায় করে অবাধে যাত্রী পারাপার। অথচ ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও নিয়ন্ত্রণে নেই কোনো পদক্ষেপ। বিআইডব্লিউটিএ কর্মকর্তা ও নৌ পুলিশের উপস্থিতিতেই চলছে যাত্রী পরিবহন। বড় দুর্ঘটনা এড়াতে এখনই অবৈধ নৌযান নিয়ন্ত্রণের দাবি সচেতন মহলের। উৎপল দেবনাথের ছবিতে নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট। উত্তাল মেঘনা পাড়ি দিয়ে একের পর এক ছেড়ে যাচ্ছে যাত্রী বোঝাই নৌকা ট্রলার। 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার ইলিশা থেকে সাগর মোহনা পর্যন্ত মেঘনার 110 কিলোমিটার ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় নৌযানে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞাও জারি করে প্রশাসন, কিন্তু তার তোয়াক্কা করছে না কেউ। ভোলা লক্ষ্মীপুর রুটের মতোই পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও নোয়াখালীর 15টি রুটে নিষিদ্ধ ট্রলার, স্পিডবোট চলাচল করছে। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ঝুঁকিপূর্ণ আনতে এদিকে লঞ্চ নাই, ট্রলার দেন না, যে অবস্থা কোনো লঞ্চ টঞ্চ আছে। মানুষ বাধ্য হয়ে অবৈধ নৌকা এবং ট্রলার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ওপার যাইতেছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তা ও নৌপুলিশের উপস্থিতিতেই অবাধে ট্রলার ও স্পিডবোট চলাচল করলেও নেই কোনো তদারকি। এ নিয়ে ক্যামেরার সামনে নানা অজুহাত সংশ্লিষ্টদের। আমার কথা বলার নিয়ম নেই, আমার কথা বলার নিয়ম নেই ভাই, না আমার নিয়ম নেই ভাই। আমরা চেষ্টা করতেছি সবাইকে থামানোর জন্য, কিন্তু মানুষের ভিড় এত বেশি যে আসলে কেউই মানতেছে না। যেহেতু আমাদের নৌযান নাই, আমাদের কিন্তু কোনো বাহন নাই, ভোলা নদী বন্দরে কোনো বাহন নাই এই মুহূর্তে যে আমাদেরকে আমরা নদী দিয়ে তাড়া করে ধরবো। তবে নৌপথের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও অবৈধ নৌযান চলাচল বন্ধে পদক্ষেপ নেয়ার কথা জানায় কোস্টগার্ড। এই ডেঞ্জার জোনে যাতে কোনো ফিটনেসবিহীন জাহাজ, লঞ্চ, স্পিডবোট নদীতে চলাচল করতে না পারে, এই ব্যাপারে আমরা আমাদের প্রত্যেকটা লঞ্চ ঘাট, খেয়াঘাট, ফেরিঘাট এবং স্পিডবোট ঘাটে টহল জোরদার করেছি। ভোলা ও লক্ষ্মীপুর রুটে 6টি নৌযান চলাচল করছে, আর ঈদ মৌসুমে এ রুটে প্রতিদিন 10 থেকে 15,000 যাত্রী পারাপার হন। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। সাতক্ষীরার আনুলিয়ার বিছটে তৃতীয় স্তরের জিও টিউবের কাজ শেষ করে মাটি ফেলে চলছে রিং বাঁধ নির্মাণ। সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার মমতাজ আহমেদ বাপি। যাচ্ছি তার কাছে। বাপি, আমি এখন আছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের সেই ভাঙন কবলিত বিছটে। ভাঙন কবলিত এলাকার জোয়ারের পানি ঠেকাতে জিও টিউব দিয়ে যে বাঁধ নির্মাণ করছে, 8ম দিনে তৃতীয় স্তরের সেই বাঁধ নির্মাণের কাজ চলছে এবং তাদেরকে সহযোগিতা পানি উন্নয়ন বোর্ডের এই নির্মাণ কাজের সাথে সহযোগিতা করছে সেনাবাহিনী এবং জেলা প্রশাসনও তাদেরকে সব সময় তদারকি করছে বলে জানিয়েছে আমাদেরকে। এই তৃতীয় স্তরের বাঁধ নির্মাণ শেষ করে এর উপরেই মাটি ফেলা হবে। মাটি ফেলে একটি রাস্তা আকৃতি দিয়েই জনসাধারণের চলাচলের জন্য ছেড়ে দেওয়া হবে। এদিকে পানি সত্যি কিছু জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বদ্ধ জলবদ্ধতায় কিছু এলাকায় পানি দূষিত হয়ে পরিবেশ দূষণ হয়েছে, বিশেষ করে নোয়াখালী
গ্রামটি দূষণের কবলে পড়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। নোয়াখালী এলাকার গ্রামবাসী আমাদেরকে জানিয়েছে এই পরিবেশ দূষণের কারণে ওখানে ডায়রিয়া, চুলকানি, পাতলা হচ্ছে এবং তাদের জন্য জরুরিভাবে চিকিৎসা সেবার প্রয়োজন। যদিও একদিন এসেছে নৌবাহিনীর একটি মেডিকেল টিমের তাদেরকে চিকিৎসা সেবা এবং ওষুধও সরবরাহ করেছে বলে গ্রামবাসী জানিয়েছে। গ্রামবাসীর এই কষ্টের কথাগুলো বলেছে তারা, যে এই প্লাবনে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘের ভেসে গেছে, বাড়িঘর পড়ে গেছে, এই ক্ষতিপূরণের জন্য বারবার দাবি জানিয়েছে জেলা প্রশাসন সহ সরকারের কাছে। তাদের দাবি যে এই বারবার বাঁধ ভাঙে তাদের কপাল, এই কপাল ভাঙার হাত থেকে বাঁচতে তাদের টেকসই ভেড়িবাঁধের দাবি তাদের বারবারই করে এসছে। এই টেকসই ভেড়িবাঁধই একমাত্র সমাধান বলে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় ক্ষতিগ্রস্তরা আমাদেরকে জানিয়েছে। টেকসই ভেড়িবাঁধের বিকল্প তারা অন্য কিছু চায় না। এই টেকসই ভেড়িবাঁধের দাবি বারবার তারা তুলেছে। এই ছিল সাতক্ষীরার ভাঙন কবলিত এলাকা থেকে সর্বশেষ। বনভূমির মধ্যে ওয়াচ টাওয়ার, ফুড ট্রেল, পাশেই বঙ্গোপসাগর, সব মিলিয়ে অপার সম্ভাবনাময় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা পর্যটন কেন্দ্র। তবে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঘাটতি থাকায় মনোমুগ্ধ করে পর্যটন স্পট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। অবশ্য জেলা প্রশাসন জানায় পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, নানা প্রজাতির গাছের সমাহার বরগুনার পাথরঘাটার হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলে 2013 সালে এ বনে নির্মাণ করা হয় পর্যটন কেন্দ্র। এরপর এক যুগ অতিবাহিত হলেও লাগেনি উন্নয়নের ছোঁয়া। সংরক্ষিত বনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হলেও এখনও অসমাপ্ত ফুড ট্রেইলের কাজ। এতে পায়ে হেঁটে বনের ভেতর দিয়ে সমুদ্র পর্যন্ত যেতে পারছেন না পর্যটকরা। দুটি বিশ্রামাগার পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নেই ওয়াশরুমের ব্যবস্থাও। তাই এই পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে হতাশ দর্শনার্থীরা। জায়গাটা অনেক সুন্দর, শুধুমাত্র পরিকল্পনার অভাবে এখানে পর্যটক আসে না। ব্রিজের স্ল্যাব না থাকার কারণে এখানে পর্যটকরা অনেক ভোগান্তির শিকার হয়। কোনো ধরনের কোনো নিরাপত্তা নাই, যাতে আমরা পর্যটকরা খুবই ইনসিকিউর ফিল করি। এখানের যে ব্রিজগুলো, রাস্তাঘাট প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ব্যবহারযোগ্য না। অ্যাক্সিডেন্ট ঘটলে যে এখানে চিকিৎসা ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, সেই জিনিসগুলোও এখানে ব্যবস্থা নেই। জেলা প্রশাসন জানায় হরিণঘাটা পর্যটন কেন্দ্রটি আধুনিকায়ন করতে একটি প্রকল্প হাতে নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এখানে একটা বড় প্রকল্প নিয়েছে। ওই প্রকল্পটির কার্যক্রম যখন শুরু হবে, আমার মনে হয় অবকাঠামোগত যে অব্যবস্থাপনা সেটা কেটে যাবে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে 2.5 কোটি টাকা ব্যয়ে হরিণঘাটা পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয় 2015 সালে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। তীব্র গরমের মাঝেও ঈদের লম্বা ছুটিতে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ছিল পর্যটকের টইটম্বুর। টানা 6 দিন আগমন ঘটে 7 লাখ ভ্রমণ পিপাসুর, যার কারণে চাঙ্গা ছিল পর্যটন খাতের ব্যবসা। চেম্বার অফ কমার্স বলছে প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে, যা 600 কোটি টাকার মতো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের লম্বা ছুটি, তাই সৈকত শহর কক্সবাজারে ঢল নামে পর্যটকে। ঈদের পর দিন থেকে প্রতিদিনই লাখের বেশি পর্যটকে মুখরিত ছিল সাগরটি। ঈদের পরদিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের। এর পরদিন পর্যটক বাড়ে আরও বেশি। এভাবে টানা 6 দিনে কক্সবাজারে 7 লাখ পর্যটকের আনাগোনা ছিল, যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। এতে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের শামুক ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানিদের। পর্যটক আসার কারণে ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হচ্ছে। পার ডে 3000-4000 টাকা ইনকাম হচ্ছে। 250 দোকান আছে, সবার অনেক মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে। পার ডে 40-50 এরকম পার ডে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস।
টানা ছুটিতে হোটেলগুলো ছিল পর্যটকের ঠাসা। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আর চেম্বার অব কমার্সের সভাপতি জানালেন এবার 600 কোটি টাকার মতো ব্যবসা হয়েছে। আমাদের যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারেই আমরা মোটামুটি ভালোই হয়েছে আমাদের বিজনেসটা। আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরো একটু পর্যটক বান্ধব হয় তাহলে হয়তো আগামীতে আরো ভালো ব্যবসা হবে। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান, আর আছেন সহস্রাধিক ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সকালের সময়। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার রাফা। শহরটির 90% বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। নেই হাসপাতাল, খাবার পানি ও আশ্রয়ের ঠাঁই। এরপরও উপত্যকাটিতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে তেল আবিব। নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। পাল্টা রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যেই ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন বিনিয়ামিন নেতানিয়াহু। রাফা আর কোনো শহরের নাম নয়, এটি পরিণত হয়েছে গণকবরে। ইসরায়েলি অভিযান রাফাকে পরিণত করেছে আধুনিক যুগের গণহত্যা ও জাতিগত নিধনের সবচেয়ে ভয়াবহ উদাহরণে। মাত্র 60 বর্গ কিলোমিটার জায়গায় এই শহরে ছিল 3 লাখ মানুষের বসবাস। বর্তমানে যেখানে ধ্বংস হয়েছে প্রায় 12,000 বর্গমিটার এলাকা, মুছে গেছে 90% আবাসিক এলাকা। রাফার 22টি পানির কূপের মধ্যে 22টি এখন অকেজো। ধ্বংস হয়েছে শহরের 85% পয় নিষ্কাশন ব্যবস্থা। বন্ধ হয়ে গেছে সবকটি মেডিকেল সেন্টার। গেল 20 দিনে গাজায় নিহত হয়েছে 490 শিশু। উপত্যকাটির মিডিয়া অফিস বলছে পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। রোববারও তাদের হাতে শিশুসহ অনেক ফিলিস্তিনি হতাহত হয়েছে। পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। চলমান অবস্থার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছে সংগঠনটি। এদিকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাজারো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি গাজায় হামলা বন্ধ করতে হবে এবং শিশু হত্যার বিচার আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সময় সোমবার বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে ডাক দেওয়া হয়েছে ধর্মঘটের। এর মধ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় 2 আইন প্রণেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। দেশটিতে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে তাদের আটক করা হয়েছিল। এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন মেহেদী মিরাজ। জিম্বাবুয়ের সহজ প্রতিপক্ষ হলেও তাদের হালকাভাবে নেয়ার পক্ষে নন টাইগার অলরাউন্ডার। এছাড়া এই 2 ম্যাচের টেস্ট সিরিজ তরুণ নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ বলে মনে করেন মিরাজ। দলের প্রয়োজনে কখনো ওপেনিংয়ে, কখনো 2 নম্বরে, 5, 6, 7 নম্বরে তো প্রায় ব্যাটিং করতে দেখা যায় মেহেদী মিরাজকে। খাদের কিনারা থেকে বহুবারই টেনে তুলেছেন বাংলাদেশকে। দেশের ক্রিকেটে অনেকেই তাকে ডাকেন ফ্লোটিং ক্রিকেটার নামেও। কিন্তু নিজের ব্যাটিং পজিশন নিয়ে এত টানা হ্যাচড়ায় খুশি নন টাইগার অলরাউন্ডার। আমি অবশ্যই চাই একটা জায়গায় সেটেল হতে, এবং এটা টিম ম্যানেজমেন্টও এগ্রি করেছে, আমার সাথে কথা হয়েছে, এবং কোচ বলেন, প্রেসিডেন্ট বলেন, ফারুকের সাথেও কথা হয়েছে। হঠাৎ করে তো একটা জায়গায় আপনি এস্টাবলিশড হতে একটু সময় লাগবে। হয়তোবা আমি এর আগে 4 নম্বরে খেলেছি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা, যে একটা জায়গায় যদি 5-6 যদি সেটেল হতে পারি অ্যাট দ্য সেম টাইম, কারণ আমার রোলের সাথে ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। টিম ম্যানেজমেন্ট এটা ভালো ডিসিশন নেবে এবং এটা তারা এগ্রি করবে, আর এটা আমার জন্য ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম টিমের জন্য ভালো হবে। ওয়েস্ট ইন্ডিজে মিরাজের নেতৃত্বে সবশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। 6 মাস পর আবারও লাল বলের ক্রিকেটে টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এই ফরম্যাটে খুব একটা উন্নতি করতে পারেনি লাল সবুজ। সুযোগ পেয়েও খুব একটা কাজে লাগাতে পারছেন না তরুণ ব্যাটাররা। তাই তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বেশ সাবধানী মিরাজ। আর বাংলাদেশকে এগিয়ে নিতে দলে থাকা সিনিয়রদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি। ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু সবসময় টাফ হয়, আপনি যে টিমের সাথেই খেলেন না কেন। মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে, এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে, এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে, কারণ আমাদের বাংলাদেশটাকে একটা স্টেপে নিয়ে যেতে হবে। এখন সেই রেসপন্সিবিলিটি আমাদের সবার। ওয়েস্ট ইন্ডিজে যে আমরা টেস্ট ম্যাচটা জিতেছিলাম সেখানে অনেক প্লেয়ার ছিল না,
বাট তাদের একটা অপরচুনিটি হয়েছে অনেক ইয়াং প্লেয়ার 2-3টা প্লেয়ারের, আবার হয়তো এই সিরিজেও অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট। জিম্বাবুয়ে সিরিজে থাকছে না লিটন দাস, যাচ্ছেন পিএসএলে। তার জায়গায় সুযোগ আসতে পারে শাহাদাত দীপু অথবা মাহিদুল অঙ্কনের। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি দীপু, আর সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেকে পারফর্ম না করায় আর জাতীয় দলে ডাক আসেননি অঙ্কনের। তবে তাকে বাংলাদেশের ভবিষ্যৎ মনে করেন মিরাজ। একটা ম্যাচ খারাপ খেলে যে প্লেয়ারটা খারাপ হয়ে যাবে এরকম না জিনিসটা, ও অনেক ভালো প্লেয়ার। আর আমার কাছে মনে হয় ও যে অনেক খারাপ খেলছে এরকম কোনো কিছু না, হয়তো ফার্স্ট ইনিংসে একটু খারাপ হয়েছে, বাট এখন অনেক সুযোগ আছে, যদি ওকে সুযোগ দেওয়া হয় অনেক ভালো খেলবে। বাংলাদেশ ডোমেস্টিক অনেক ভালো ক্রিকেট খেলছে, আপনি দেখেন এবার বিপিএলে অনেক ভালো খেলেছে এবং এর আগের বার ডিপিএলে হাইস্ট রান গেটার হয়েছে। ও এখন যে মেন্টালিটিতে আছে অবশ্যই ইন্টারন্যাশনাল সাকসেস হবে। আগামী 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। এর আগে লাল বলের ক্রিকেটের জন্য খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে না টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদেশিদের টানতে বিনিয়োগ সম্মেলন শুরু আজ। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল পদ্মা সেতু ও মেট্রো রেল তৈরিতে। মেগা প্রকল্পের মান নিয়ে প্রশ্ন, শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞ। এবং গভীর রাতে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু, 18 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করল ফায়ার সার্ভিস। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।